আজ আমরা এসেছি সমুদ্র পাড়ে। তালসারি, চন্দনেশ্বর তো গেছি আমরা সকলেই, কিন্তু কতটা সমৃদ্ধ ছিল এইসব জায়গা তা কি জানেন? সে আজ থেকে প্রায় ৫-৬০০ বছর আগের কথা। চাঁদপুর থেকে চন্দনেশ্বর উপকূলীয় অরণ্যাঞ্চল ঘিরে কাপালিকগণের চারণভূমি ও সাধনভূমি ছিল। বীরকুল নদী মোহনার সঙ্গমস্থলে প্রস্তর মূর্তি ন্যায়কালী। প্রসঙ্গত বলে রাখি, আমাদের দীঘার ভ্লগে বীরকুল নদী নিয়ে বলা আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ন্যায়কালী দেবীর সাধন পন্থা দিক নির্দেশ করে নাথ ধর্মের দিকে। নাথপন্থীরাই বাংলার আদি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উত্তরসূরি। ব্রাহ্মণ্যবাদীরা যুগের দাবি মেনেই এদের গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু স্থান দিয়েছেন সমাজের নিচু স্তরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। কতটা প্রাচীন আর কতটা সমৃদ্ধশালী ছিল এই তালসারি আর চন্দনেশ্বর, সেটি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। দক্ষিণ পশ্চিম বাংলার অদৃশ্য সীমারেখা পেরিয়ে তালসারি, চন্দ্রাবলী, কীর্তনিয়া, ফুলবনী, জয়রামপুর বা কিরাতগড় ছিল সুবর্ণরেখা নদী পাড়ের সমৃদ্ধ জনপদ। যে সময়ের কথা আমরা বলছি সেটি সপ্তম শতাব্দীরও বহু আগে। চন্দনেশ্বর, ভূষুণ্ডেশ্বর, সিঁদুরমুড়ি প্রভৃতি জায়গা ছিল শৈব, চতুর্ভুজা তারা এবং লোকায়ত দেবদেবী ও বৌদ্ধ উপাসনাস্থল। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের ফলে এই জায়গায় সাতকুশি বনাঞ্চল গড়ে ওঠে। ক্ষেত্র সমীক্ষক শ্রী অরবিন্দ মাইতি উল্লেখ করেছেন, সমগ্র বীরকুল খণ্ড বহু পূর্বে সমুদ্র থেকে জেগে ওঠে। অষ্টম শতাব্দীতে তাম্রলিপ্ত বা তমলুক বন্দরের পতনের বহু আগে জয়রামপুর বা কিরাতগড় ছিল সমৃদ্ধ জনপদ ও বন্দর। সপ্তম শতাব্দীতে মহারাজ শশাঙ্কের সমসাময়িক মহারাজ গোপচন্দ্রের তাম্রলিপি পাওয়া গেছে, যাতে এটি প্রমাণিত। একসময় সুবর্ণরেখার পাড়ে ছিল পিপলি বন্দর, যা বর্তমানে তালসারি। যদিও এই জায়গার নাম তালসারি হয়েছে তাল গাছের সারি থেকে, কিন্তু বলাই বাহুল্য, এখানে এখন আর তাল গাছের দেখা মেলে না। এই বন্দর থেকে ৩ ক্রোশ দূরে এক ঘন বিস্তৃত বন, বাংলার পশ্চিম সীমানায় ছিল সেটা। তার দক্ষিণে ছিল সমুদ্র, তার চারিদিকে বিস্তৃত বালুকারাশি। এই বনের আশেপাশের লোকেরা দেখতে পেত প্রতি রাত্রে বনের মাঝে অজস্র প্রদীপ জ্বলে থাকে। সবাই এটা ভূতের উপদ্রব বলে ভাবত। তারা ভীষণ ভয় পেয়ে সেদিকে যেত না। এই জঙ্গলে ছিল নানা জন্তু জানোয়ারের বাস, এবং সেসব হিংস্র। বনের মাঝে ছিল বড় এক ঝর্ণা, তার জল গড়িয়ে যেত সমুদ্রে। এই জঙ্গলে অনেক চন্দন গাছও ছিল। এই ঝর্ণার জল চন্দনের গন্ধ পরিপূর্ণ ছিল, এই জন্য সবাই এর নাম দিয়েছিল চন্দন ঝর্ণা। এই জঙ্গলে নাকি অনেক ভূতেদেরও বাস ছিল, সে কারণে এই জঙ্গলের অপর নাম হয়েছিল ভূতবন। এই ঝর্ণার জলে ফুটত পদ্ম ফুল। ঝর্ণার জল জমে তৈরি হয়েছিল এক জলাশয়, আর এই জলাশয় থেকেই সদাই বুদবুদ উঠে আসত। এর জল ছিল দুধের মতো, বর্ণ গন্ধ সব মিলিয়ে মনে হতো যেন পঞ্চামৃত। এইসব জানত শুধু এখানকার বনবাসীজন। এই ঝর্ণার পাড়ে হোগলা জঙ্গলও ছিল। শুনলে অবাক হবেন, এই হোগলা বনের জন্য, হোগলা জঙ্গলের জন্য এখানকার আরেক নাম ছিল হুগলি। এই চন্দনেশ্বর হুগলি বলে পরিচিত হলেও গ্রামের আসল নাম ছিল অন্য একটি, সে প্রসঙ্গে পরে আসছি। তো যে কথা বলছিলাম, কিছুকাল পরে লোকের নজরে এলো এক মালতী গাছ। সেটি ছিল বনের দক্ষিণ দিকে, গোচারণ ভূমির পাশে। এই বৃক্ষের নিচে এক সন্ন্যাসী বসে ধ্যান জপ করেন। মাঝে মাঝে সে সন্ন্যাসী বনের শেষ প্রান্তের মাঠে এসে দেবতাদের বন্দনা গান করেন। সে মধুর গান বনবাসীরা শুনতে পায়। যারা শুনতে পায় তাদের দুঃখ দূর হয়ে যায়। এই সন্ন্যাসীর মাথায় ছিল জটা। সেই জটার মাঝে যেন অর্ধচন্দ্র বিরাজ করত। তার হাতে ছিল শিবের ত্রিশূল, পরনে ছিল বাঘের চামড়া। বনের মধ্যে তার অস্তিত্ব বিরাজিত ছিল, কিন্তু কেউ তার দর্শন পেত না। তিনি প্রায় অদৃশ্যই থাকতেন। এখানে সকালে ও সন্ধ্যায় এক ষোড়শী তরুণী তাপসীর বেশ ধারণ করে আসত। রূপে ছিল সে সুন্দরী, কামিনী, একেবারে যেন গৌরী সতী। শিবস্তোত্র গেয়ে
সে নারী ঘুরে ঘুরে গান করে বেড়াত। সেই গান শুনতে শত শত লোক এসে হাজির হতো। বনের অনেক পশু পাখিরা গান শুনতে আসতো। তারপর একসময় সে নারী তার গান থামিয়ে সবাইকে আশীর্বাদ দিয়ে বনের মধ্যে চলে যেত। সেই নারী ও সন্ন্যাসীকে বনের নির্জনতায় কেউ কেউ নাকি ঘুরতে ফিরতে দেখেছে। এরপর কেটে গেল বহু বছর। এর মাঝের ইতিহাস আমাদের জানা নেই, কিন্তু তার পরের ইতিহাসটা শুনুন পিনাকির মুখ থেকে। অষ্টাদশ শতক। তখন বাংলার মসনদে নবাব আলীবর্দী খাঁ। একদিন নবাবের নাতি সিরাজদৌল্লা এই বনের দক্ষিণে ছাউনি ফেলল। সাগর দর্শনে এসেছিলেন তিনি। চন্দনবনের পাশে তার ছাউনি লেগেছিল। ঝর্নার পাশে একদিন সকালে সিরাজ দেখলেন অপূর্ব এক নারী মাঠে ঘুরে ফিরে গান গাইছে। পশু পাখিরা তাকে ঘিরে ধরেছে। সিরাজ সে নারীর প্রতি আকর্ষিত হলেন। তিনি স্থানীয় গ্রামের মোড়লকে অনেক বুঝিয়ে শুনিয়ে তার অনুচর ও লোকজন সঙ্গে নিয়ে বনে প্রবেশ করলেন। উদ্দেশ্য ছিল সেই নারীকে পাওয়ার। ঝর্নার কাছে এসে সবাই দেখল হাজার হাজার সাপ সবাইকে ঘিরে ধরেছে। কোনো মতে সেবার প্রাণ বাঁচিয়ে ফিরে গেল। সিরাজ তবু হাল ছাড়লেন না। সেই তরুণীকে পাওয়ার জন্য তিনি ভাবলেন দরকার হলে তোপ দেখে জঙ্গল ধূলিসাৎ করে দেবেন। সাধুকে মেরে ওই তরুণীকে তিনি নিয়ে আসবেন। ঠিক এমনি সময় মূল পাঁচালীর কথা ছিল এই রকম। নবাব আলীবর্দীর অসুস্থ খবরে সিরাজ গেলেন মুর্শিদাবাদ নগরে। ধন্য বাবা ভোলানাথ, মহিমা তোমার, ছাড়ো এই নিশির জ্ঞান নাহি বর্ণিবার। ঘটনা এমনিভাবে এগিয়ে যেতে লাগলো। আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজ হলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। নবাব হয়েও কিন্তু তিনি সেই চন্দনবন ও সেই সুন্দরী নারীর কথা ভোলেননি। অর্ধলক্ষ সৈন্য নিয়ে প্রথমে কলকাতা, তারপর গিয়ে হাজির হলেন সেই চন্দনবনে। মনের কামনা লিপ্সা সেই সুন্দরী নারীকে তার চাই। আবার তাঁবু ফেললেন তিনি। চন্দন বা ভূতবনের পাশে সেদিন সেই রমণীয় সাধু একবার বেরিয়ে এসে আবার বনে প্রবেশ করলেন। নবাব আর অপেক্ষায় থাকতে পারলেন না। স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে সৈন্যদের ডাকিয়ে আদেশ করলেন, দেখো হে সৈন্যগণ, ওই জঙ্গল কেটে সাফ করে দাও আর ওই সাধু ও কন্যাকে আমার সামনে নিয়ে এসো, অন্যথায় তোমাদের কারো কাঁধের ওপর মাথা থাকবে না যেন। এরপর 20,000 অশ্বারোহী, বাকি সৈন্য ও স্থানীয় লোকজন মিলে জঙ্গল ঘিরে ফেলল। নবাবের সৈন্যরা জঙ্গলের দিকে এগিয়ে চলল। খানিক পরেই বন্য পশুরা তাদের আক্রমণ করল। শত শত বিষাক্ত সাপ তাদের দংশন করতে লাগলো। তাতে অনেক সৈন্য মৃত্যুবরণ করল। সিরাজ আরও রেগে গেলেন। এবার তিনি আদেশ দিলেন, তোমরা জঙ্গল জ্বালিয়ে দাও। আগুন লাগানো হলো। চারদিক থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বনের পশু পাখি সাপ ভয়ে জঙ্গল ছেড়ে পালাতে লাগলো। এদিকে আকাশে মেঘ দেখা দিল। ঝড়, দুর্যোগ ও বৃষ্টিপাত শুরু হয়ে গেল। তাতে নবাবের বহু সৈন্য সব মারা গেল। বনের আগুন নিভে গেল। এক পরাজিত অসহায় নবাব এমনি এক অভাবনীয় দৃশ্য দেখে স্তম্ভিত হলেন। মাথা নত হলো তার। মন থেকে তার ভক্তিভাব উদয় হলো। অন্য ধর্মের হয়েও সেই জঙ্গলে হিন্দু দেবদেবী স্থাপনা করলেন। তিনি বুঝতে পারলেন সেই সাধু ও রমণী আসলে কোনো দেবদেবী হবে। তিনি স্থানীয় মোড়লকে ডেকে সেই জঙ্গলে জলের বুদবুদ স্থানে পুজোর ব্যবস্থা করলেন। সিরাজ পুরীর এক ভিক্ষুক আচার্য ব্রাহ্মণকে নিষ্কর ভূমিতে থাকার ও ভরণ পোষণের ব্যবস্থা লিখিতভাবে করে দিয়ে গেলেন। দেব মহিমার পাঁচালী গানে তা এমনিভাবে বর্ণিত হয়েছে। এই বলে এ ঘটনা তাম্রের ফলকে সিরাজ লিখিয়া দিয়া গেলেন বৃদ্ধেরে, ইতিহাসের পাতায় ইহা নাহি মেলে, নবাবের সুলিখিত তার ফলক বলে, আর বলে সেকালের তালপাতা পুঁথি, বাবার আবির্ভাবের কিংবদন্তি সাথী। সে পুরোহিত সেখানে নিয়মিত আমরণ পুজো করে গেলেন। তার মৃত্যুর পর সন্ন্যাসী ও তরুণীর আর দেখা পাওয়া গেল না। ভক্তের অভাবে সবাই কোথায় যেন চলে গেল, কেউ তা জানে না। জঙ্গল ক্রমশ গভীর ও আরও বিস্তৃত হল। এসব ঘটনার অর্ধ শতাব্দীর পর লক্ষ্মীর জন্ম হলো। তার মানে আজ থেকে 250 বছরেরও আগে। লক্ষ্মী ছিল একজন শিবভক্ত নারী।
চন্দনেশ্বর মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে পশ্চিম দিকে বয়ে চলেছে বহু ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক নিদর্শন ভরা সুবর্ণরেখা নদী। তার তীরে অবস্থিত আমাদের পাশের রাজ্য উড়িষ্যার এক গ্রাম মাকুড়িয়া। ওই গ্রামের মানুষ তাদের গৃহপালিত গরু নিয়ে নদী তীরবর্তী এলাকায় ছেড়ে দিত, আর বিকেল হলে তাদের নিয়ে বাড়ি ফিরে যেত। কিন্তু একদিন ওই গ্রামেরই লক্ষ্মী তার গরু বাড়িতে যাওয়ার পর দুধ আর দেয় না, এবং এই ঘটনা অনেক দিন চলতে থাকে। তখন সেই গরুর পিছু নিয়ে সে দেখে বড়বাগড়া গ্রামের ওই জঙ্গলের মধ্যে এক কুণ্ডের মধ্যে শিবলিঙ্গের মাথায় গরুটি প্রতিনিয়ত দুধ দিয়ে দুগ্ধ স্নান করিয়ে চলেছে। এই দৃশ্য দেখে সে বড়বাগড়া গ্রামবাসীদের জানায়। গ্রামবাসীরা জানার পর ওখানে মন্দির স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং গড়ে ওঠে বড়বাগড়া শ্রী শ্রী চন্দনেশ্বর জিউ শিব মন্দির। লক্ষ্মীকে মহাদেব স্বপ্নাদেশ দেন এবং বলেন, হুগলা বনেতে পীঠ তাই তীর্থ নাম, হবে খ্যাত হুগলি চন্দনেশ্বর ধাম। এরপর থেকেই বড়বাগড়া গ্রাম চন্দনেশ্বর নামে পরিচিত হয়। কি আজকের ইতিহাস আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ও আরেকটা কথা, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এই সমস্ত ইতিহাস, অজানা ইতিহাস আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে পারে, এবং আমাদের উৎসাহিত করবেন কমেন্ট করে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।